আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পুতিন ট্রাম্প বৈঠকে সমঝোতা হয়নি, শান্তি অনেক দূরে। এদিকে গাজায় ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫১। আরও থাকছে, জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও থাকছে, বাংলাদেশে বিপ্লবের ১ বছর পার, হতাশায় নিমজ্জিত জনগণ। সর্বশেষ জানিয়ে দিব বিএনপিতে চাঁদাবাজ দখলবাজের ঠাঁই নেই বলছে শামা ওবায়েদ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। পুতিন ট্রাম্প বৈঠকে সমঝোতা হয়নি, শান্তি অনেক দূরে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রায় ৩ ঘন্টার বৈঠকে ইউক্রেন যুদ্ধ থামানোর সমঝোতা হয়নি। শুক্রবার আলাস্কায় দামেস্কের একটি সামরিক ঘাঁটিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ট্রাম্প বৈঠককে ফলপ্রসূ বলেছেন, তবে স্বীকার করেছেন কয়েকটি বড় বিষয়ে আমরা এখনো একমত হতে পারিনি, তবে কিছুটা অগ্রগতি হয়েছে। অন্যদিকে পুতিন একে শান্তির সূচনা বিন্দু হিসেবে বর্ণনা করে বলেছেন, স্থায়ী সমাধানের জন্য সংঘাতের মূল কারণগুলো অনেক দূর করতে হবে, তবে কোন এক বিষয় অগ্রগতি হয়েছে সেটি প্রকাশ করেনি দুই নেতা। বৈঠক শেষে তারা সাংবাদিকদের প্রশ্ন করেননি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় হামলার পর এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের প্রথম বৈঠক। ফলে পুতিনের জন্য কূটনৈতিকভাবে এটি বড় সফল হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প জানিয়েছেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ন্যাটো নেতাদের সঙ্গে ফোনে আলোচনার অগ্রগতি নিয়ে কথা বলবেন, তবে যুদ্ধবিরতি বা শান্তি প্রতিক্রিয়া নিয়ে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি। জেলেনস্কি আগে স্পষ্ট করে জানিয়েছেন রাশিয়ার হাতে তিনি কোনো ভূখণ্ড ছাড়বেন না। বৈঠকের দিনেও ইউক্রেনে রুশ হামলায় নতুন করে প্রাণহানি ঘটেছে। এই বৈঠকে থেকে যুদ্ধবিরতির ঘোষণা আসায় ইউক্রেনের শান্তি এখনও অনিশ্চিত রয়ে গেছে। গাজায় ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫১। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও ৫১ জন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে ৩৭০ জন। এর মধ্যে দিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে উপত্যকাটিতে নিহতের সংখ্যা বেড়ে ৬১,৮৭০ জনে দাঁড়ালো। শুক্রবার এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বার্তা সংস্থা এনাদোলুর স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে গত ২৪ ঘন্টায় ৫১ জন নিহত এবং ৩৭০ জন আহত হয়েছে, যার ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনে আহতের সংখ্যা ১,৫৫,২৭৫ জনে দাঁড়িয়েছে। মন্ত্রণালয় অনাহার এবং অপুষ্টির কারণে ৭১ তরুণীর মৃত্যুর খবরও জানিয়েছে। এর মধ্য দিয়ে ইসরায়েলি অবরোধের ফলে দৃশ্য অনাহারে মৃত্যুর মোট সংখ্যা এখন ২৪০ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১৭০টি শিশু রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী মানবিক সাহায্য পেতে যাওয়া ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। গত একদিনেই ১৭ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছে। ১৭ মে মানবিক সাহায্য নিতে যাওয়া ১,০১,৮৯৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, আর আহত হয়েছে ১৪,১১৩ জন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এদিন ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্তি করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র এবং মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপের মধ্যে দিয়ে গত ১৯শে জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু বিরতির ২ মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। এছাড়া গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজার যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াব গ্যালেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পাশাপাশি উপত্যকাটিতে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও রয়েছে ইসরায়েল। জনগণ নির্বাচনীমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণ নির্বাচনমুখী হলে কেউ বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি। সবজির দামে কিছুটা বাড়লেও বাজার স্বাভাবিক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রচুর বৃষ্টিপাতের কারণে শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে। প্রচুর আলু মজুত রয়েছে। পাইকারি থেকে খুচরা বাজার আসতে আসতেই অনেক দাম বেড়ে যাচ্ছে, কিন্তু কৃষকেরা দাম পাচ্ছে না। মধ্যস্থ ভোগীরা লাভ করছে। কোনো চাঁদাবাজকেই দেশে থাকতে দেওয়া হবে না জানিয়ে উপদেষ্টা বলেছেন, যত বড় চাঁদাবাজি হোক না কেন তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসব, কাউকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশে বিপ্লবের 1 বছর পর আশা পরিণত হচ্ছে হতাশায়। 1 বছর আগে বাংলাদেশের স্বৈরাচার শাসক শেখ হাসিনা ছাত্রদের উপর নির্মম দমন নিপীড়ন চালান। তখন আবু সাইদ রংপুর শহরের সশস্ত্র পুলিশ কর্মকর্তাদের সামনে সাহসী ভঙ্গিতে দাঁড়িয়ে 2 হাত প্রসারিত করে প্রতিবাদ জানান। মুহূর্তের মধ্যেই তিনি গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তার মৃত্যু হয়। গণ অভ্যুত্থানে নিহত হয় প্রায় 1400 জনের মধ্যে আবু সাইদ একজন। এই অভ্যুত্থানেই শেখ হাসিনা 15 বছরের শাসনের পতন ঘটে। পরবর্তী সময়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তিনি এমন একটি দেশ ছেড়ে যান যা অরাজকতার শেষ সীমায় পৌঁছেছিল। তবে আশারও আলো ছিল। ছাত্ররা বাংলাদেশের পুনর্গঠন চেয়েছিল। তারা একটি বৈষম্যহীন এবং কম দুর্নীতিগ্রস্ত গণতান্ত্রিক দেশ চেয়েছিল। এই আশা নিয়ে তারা নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নিয়োগে সহায়তা করেন। বাংলাদেশকে অস্থিরতা থেকে স্থিতিশীলতার দিকে নেতৃত্ব দেওয়ার কাজটি গ্রহণ করেছিলেন তিনি। তবে অনেক বাংলাদেশি পরিবর্তনের গতি নিয়ে হতাশ। তারা ভাবছে আবু সাইদের মতো প্রতিবাদীরা কি তাদের জীবন বৃথায় ত্যাগ করেছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে, বিপ্লবের 1 বছর পর বাংলাদেশের পরিবর্তনের ধীরগতি নিয়ে উদ্বেগ। অর্থনীতি ও পরিচিত সমস্যাগুলো নির্মূল না হওয়া নিয়ে বিশদ আলোচনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এখন দুর্নীতি, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থানের ঘাটতি এবং হেগে বাসা আমলাতন্ত্রের মতো প্রাতিষ্ঠানিক সমস্যাগুলো দূর করতে হিমশিম খাচ্ছে। এসব সমস্যাও শেখ হাসিনার বিরুদ্ধে জনগণের ক্ষোভকে উস্কে দিয়েছিল। এদিকে ছাত্ররা চাইছেন গণতান্ত্রিক সংস্কার দ্রুত বাস্তবায়িত হোক। তারা চাইছেন গত বছরের আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় যেসব রাজনৈতিক দলের সদস্য, পুলিশ কর্মকর্তারা জড়িত তাদের দ্রুত শান্তি কার্যকর হোক। বিশ্বের অন্যতম দারিদ্র্য এবং ক্ষতিগ্রস্ত দেশ সংস্কারের ভার এখন ডাক্তার ইউনূসের কাঁধে। বাংলাদেশ এখন একটি দেশ যেখানে এখনও বিভাজমান রয়েছে এবং সেখানে প্রায় 60টি রাজনৈতিক দল সক্রিয়। ডাক্তার ইউনূসের প্রথম কাজ ছিল আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা, যদিও এখন বাংলাদেশ কিছুটা স্থিতিশীল। ইউনূসের পরবর্তী লক্ষ্য ছিল একটি ব্যাপক সংস্কার কর্মসূচি শুরু করা। এই লক্ষ্যে সংস্কারের প্রস্তাব দিতে তিনি 11টি কমিটি তৈরি করেছেন, যার মধ্যে নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং পুলিশ সংস্কার অন্তর্ভুক্ত। এর সামগ্রিক লক্ষ্য ছিল শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে যেসব প্রতিষ্ঠানে পরিবর্তন এনেছিলেন সেগুলো সংস্কার করা, কিন্তু এই সংস্কারের কমই বাস্তবায়িত হয়েছে। গত সপ্তাহে ডক্টর ইউনূস ঘোষণা করেছিলেন বাংলাদেশের পুনর্গঠিত ভোটিং সিস্টেমের অধীনে ফেব্রুয়ারিতে নির্বাচিত অনুষ্ঠিত হবে। তবে রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধের মাধ্যমে এখনও অনেক বিষয়ের সমাধান বাকি রয়েছে। শেখ হাসিনা আওয়ামী লীগের শক্তি হারানোর পর বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়েছিল বিএনপি। দলটি জোর দিয়ে বলেছে, অন্তর্বর্তী সরকারকে শুধু মুক্ত এবং ন্যায়সঙ্গত নির্বাচন প্রয়োজনীয় সংস্কারগুলো বাস্তবায়ন করা উচিত। অন্যান্য পরিবর্তনের সিদ্ধান্ত নির্বাচিত সরকারের হাতে রাখা উচিত। তবে দেশের সবচেয়ে বড় ইসলামী দল জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল আরও সংস্কারের পর নির্বাচন চাইছে। বিএনপিতে চাঁদাবাজ দখলবাজের ঠাঁই নেই বলছে শামা ওয়ায়েদ। বিএনপিতে চাঁদাবাজ দখলবাজদের কোনো ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওয়ায়েদ ইসলাম। শুক্রবার বিকেলে ফরিদপুরের সালথায় যদনন্দী ইউনিয়নের খাটদিয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভা এবং দোয়া মাহফিলে তিনি সব মন্তব্য করেন। বিএনপির চেয়ারপারসন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 80তম জন্মদিন উপলক্ষে এই আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শামা ওয়ায়েদ বলেন, এখন সংস্কার নিয়ে অনেক কথা হচ্ছে। বাংলাদেশের সংস্কার দরকার, কারণ প্রতিটা গণতান্ত্রিক সাংবিধানিক প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করেছিল। সংস্কার আমরা চাই। জাতীয়তাবাদী দল বিএনপির হাতে ধরেই সংস্কার হবে। দীর্ঘ 17 বছর মানুষ কথা বলতে পারেনি, যাকে ইচ্ছা তাকে ভোট দিতে পারেনি।
অধিকার আদায়ের জন্য মানুষকে মাঠে নামতে হয়েছে। বন্দুকের গুলি মুখে বুক পেতে দিতে হয়েছে, রাজপথে রক্ত ঝরেছে। সংস্কারের প্রথম ধাপ হচ্ছে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন, যে নির্বাচনের প্রতীক্ষায় রয়েছে 18 কোটি মানুষ। জনগণের ভোটে নির্বাচিত হয়েই বিএনপি পূর্ণাঙ্গ সংস্কার করবে। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের পাশে থাকতে হবে। কোনো চাঁদাবাস, কোনো দখলবাজ, অন্যায় কাজ করা যাবে না। বিএনপিতে তাদের ঠাঁই নেই। কথাগুলো আপনাদের অক্ষরে অক্ষরে মনে রাখতে হবে। আমরা এই বাংলাদেশ চাই, যে বাংলাদেশ কোনো আয়নাঘর থাকবে না, যে বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে, ধর্ম, বর্ণ, গোত্র, জাত নির্বিশেষে সরকার অধিকার থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে যুগপৎ আন্দোলনে অংশীজনের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান হুমায়ুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবলীগ খেনেত। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা মাহবুবুর হাসান সজীব। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ মুসলিম কাউন্সিলের ডিরেক্টর শফিকুল উল্লাহ জিহাদ।